প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সংরক্ষিত নারী আসনে নির্বাচন ও নারী ক্ষমতা নিয়ে এই ছায়া সংসদ অনুষ্ঠান দেখবার জন্য। আজকে যে প্রস্তাবিত বিষয় সরকারি দলের পক্ষ থেকে উত্থাপন করা হবে সেটি হচ্ছে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলেই নারীর ক্ষমতা সুরক্ষিত হবে। আসলে কি তাই? দেখা যাক আজকের আলোচনার মাধ্যমে আমরা কি বুঝতে পারি। এবং সে কারণের জন্য দেখতে পাচ্ছি আমাদের আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দর্শক মণ্ডলী, সর্বপ্রথমে আমরা আমাদের আজকের এই ছায়া সংসদে সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে সরকারি দল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ আবু জুবায়ের, মাননীয় ছায়ামন্ত্রী জিয়ান হোসেন রাহাত এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মাইমুনা বিনতে মাহবুব। অন্যদিকে আজকের এই প্রতিযোগিতায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যেসব বক্তারা এসেছেন তারা হচ্ছেন মাননীয় বিরোধী দলীয় নেতা নুরি সুলতানা নূপুর, মাননীয় বিরোধী দলীয় উপনেতা সিফাত হোসেন এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাইম হোসাইন। বিতর্ক প্রতিযোগিতায় যে সকল সম্মানিত বিচারক মণ্ডলী আজকে বিচার কার্য সম্পাদন করবেন এবার তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক মাইনুল আলম, রয়েছেন নিশাত সুলতানা লেখক উন্নয়ন কর্মী ও ডিরেক্টর প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এরপরে রয়েছেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক বিতর্ক সংগঠক ও নাট্যকার। পরবর্তী বিচারক সাংবাদিক জান্নাতুল বাকিয়া কেকা, বিশেষ প্রতিনিধি চ্যানেল আই। সর্বশেষে রয়েছেন আরেকজন সাংবাদিক মাইদুর রহমান রুবেল, অ্যাসাইনমেন্ট এডিটর আরটিভি। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই ছায়া সংসদে বক্তাদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য সম্মানিত প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। আমরা আমাদের আজকের এই ছায়া সংসদের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিচারক মণ্ডলী সহ প্রতিযোগিতার অংশগ্রহণকারী দল এবং আজকের প্রস্তাবিত বিষয় সম্পর্কে আমরা জানতে পেরেছি। আমরা শুরু করতে যাচ্ছি এবং শুরুতেই আমি আজকের এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ আবু জুবায়েরকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। মাননীয় সংসদ নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান ছায়া সংসদে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, বাংলাদেশের সংবিধানে নারীর রাজনৈতিক অংশগ্রহণ এবং ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যেই 1972 সালে প্রথমবারের মতো সংরক্ষিত নারী আসন চালু করা হয় 15টি আসন দিয়ে এবং পরবর্তীতে তা ধাপে ধাপে বৃদ্ধি পেয়ে 50-এ হয়েছে এবং জুলাই পরবর্তী সময়ে 100টিতে সংস্কার করারও প্রস্তাবনা দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। এমনকি মাননীয় স্পিকার তারা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সক্ষমতা ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দীর্ঘদিন ধরে নারী অধিকার কর্মীরা এই সংরক্ষিত নারী আসনগুলোতে সরাসরি নির্বাচনের দাবি জানিয়ে আসছেন মাননীয় স্পিকার। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের এই অধিবেশনে মাননীয় স্পিকার আপনার অনুমতিক্রমে যে প্রস্তাবটি উত্থাপন করছি তা হলো সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনই নারী ক্ষমতায়নকে সুরক্ষিত করবে। মাননীয় স্পিকার, প্রথমেই সংজ্ঞায়নে চলে যাচ্ছি। সংরক্ষিত নারী আসন বলতে বর্তমানে যে 50টি সংরক্ষিত নারী আসন রয়েছে সেগুলোতে এমপি বা বিভিন্ন দলের সংসদ সদস্যদের অনুপাতে নির্বাচিত হন এবং সরাসরি নির্বাচন হলো সংরক্ষিত নারী আসনগুলোতে নারী এমপিদের দলীয় মনোনয়নের ভিত্তিতে সংসদ সদস্যদের অনুপাতে না বসিয়ে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করা। এবং নারী ক্ষমতায়ন বলতে জনগণের ভোটে সরাসরি নির্বাচিত হয়ে স্বাধীনভাবে নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ এবং জনগণের স্বার্থে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা অর্জন করা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সুরক্ষিত বলতে শুধুমাত্র প্রতীকী নয় বরং দীর্ঘস্থায়ী কার্যকর হবে। মাননীয় স্পিকার, নির্বাচন হলে এখানে প্রত্যয়টি দিয়ে আমরা সরাসরি নির্বাচনের মাধ্যমে নারী ক্ষমতায়ন অর্জন এবং সুরক্ষিত হওয়ার তুলনামূলক আলোচনাকে বোঝাচ্ছি। আজকে আমরা যে বিষয়গুলোর উপর ভিত্তি করে আজকে প্রমাণ করে দিয়ে যাবো এই ছায়া সংসদে যে বর্তমান পদ্ধতিতে নয় বরং সরাসরি নির্বাচন হলেই নারী ক্ষমতায়ন সুরক্ষিত হবে। মাননীয় স্পিকার, খেয়াল করুন, নাম্বার 1 দলীয় আনুগত্য থেকে মুক্তি, নাম্বার 2 পরিবারতন্ত্র ভাঙবে, নাম্বার 3 পুরুষতান্ত্রিক প্রভাব হ্রাস পাবে, নাম্বার 4 জনসম্পৃক্ততা এবং নির্দিষ্ট এলাকার প্রতিনিধিত্ব করার ক্ষমতা অর্জন করবে এবং কারণ রাষ্ট্রের সকল শক্তির উৎস হলো জনগণ। মাননীয় স্পিকার, নাম্বার 5 সরকার দল তাদের দলীয় স্বার্থ রোধ হবে এবং এই সরাসরি নির্বাচনের মাধ্যমে। নাম্বার 6 সরাসরি নির্বাচনের মাধ্যমে নারী নেতৃত্বের বিকাশ, ক্ষমতা অর্জন এবং দীর্ঘমেয়াদী টেকসই ক্ষমতায়ন হবে। মাননীয় স্পিকার, নাম্বার 7 আন্তর্জাতিক মানদণ্ড পূরণ এবং বিশ্বমঞ্চে ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠিত হবে। মাননীয় স্পিকার, নাম্বার 8 শুধুমাত্র সংখ্যায় নয় বরং
প্রভাব তথা ক্ষমতায়ন সুরক্ষিত হবে মাননীয় স্পিকার। বর্তমান বিদ্যমান পদ্ধতিতে যে কারণে নারীর ক্ষমতায়ন সুরক্ষিত হচ্ছে না তার অন্যতম কারণ হলো এই আসনগুলো মূলত অলংকারিত। এই আসনে বসতে তেমন কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, যে কারণে আমরা মমতাজের মতো এমপি দেখতে পাই। বস্তুত এসব আসনগুলো অনুগ্রহ বা ফায়দা হিসেবে দলগুলো ব্যবহার করে থাকে এবং যেটা নারীর জন্য অবমাননাকর। মাননীয় স্পিকার, এখানে নারীদের দায়বদ্ধতা মূলত দলের কাছে, নারীদের নেতৃত্ব বিকাশ এবং ক্ষমতা এটা সবচেয়ে বড় বাধা। তাই মাননীয় স্পিকার, আমরা বলছি যে মাননীয় স্পিকার, একটা উদাহরণ দিতে চাই যে 9 আগস্ট 2025 প্রথম আলো একটি প্রতিবেদনে প্রকাশ হয়েছে যে নারী অধিকার কর্মীরা তারা এই সংগঠিত নারী সংগঠনগুলোতে সরাসরি নির্বাচন চাচ্ছেন, কিন্তু তার বড় বাধা হয়ে দাঁড়াচ্ছেন রাজনৈতিক দলগুলো। মাননীয় স্পিকার, তাই আমরা নারীদের অধিকার বাস্তবায়ন করার জন্য হলেও এবং নারীদের অধিকার সুরক্ষিত করার জন্য হলেও আজকের এই মহান ছায়া সংসদে আজকের এই প্রস্তাবটি যেন গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। আমরা সংরক্ষিত নারী আসনের সরাসরি নির্বাচন, নারীর ক্ষমতায়নের কথা বলছিলাম। এই পর্যায়ে আমরা আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা নুরি সুলতানা নূপুরকে তার বক্তব্য প্রদান করবার জন্য। নারীর প্রতি বৈষম্য ঘর থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে বিশ্বব্যাপী যখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, যখন নারীর ক্ষমতায়ন শব্দটি পুরুষতান্ত্রিক সমাজের ট্যাবু মাননীয় স্পিকার, তখন আজকে প্রধানমন্ত্রী সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করলেন সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলেই নাকি নারীর ক্ষমতায়ন সুরক্ষিত হবে, মাননীয় স্পিকার তার ঘোর বিরোধিতা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ দিচ্ছি মাননীয় স্পিকার। তবে সেই সাথে আজকে প্রধানমন্ত্রী এই ছায়া সংসদে সংরক্ষিত নারী আসন শব্দটি বলে শুরুতেই আমাদেরকে যে অপমান, অবজ্ঞা, অবহেলিত করলেন, তার পুরুষতান্ত্রিক মানসিকতাকে ঘৃণা জানিয়ে, তার নিন্দা জানিয়ে আমি এবং আমার দল 30 সেকেন্ডের প্রতীকী ওয়াকআউট করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ফিরে আসলাম আমার বিতর্কে। নারী ক্ষমতায়নের লক্ষ্যে নারী ক্ষমতায়ন মানে সংরক্ষিত আসনে নির্বাচন নয়, বরং নারীর ক্ষমতায়ন মানে নারীদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানবিক মর্যাদা সুরক্ষা করা। এজন্য প্রয়োজন 1. নারী শিক্ষার প্রসার ও নারী নির্যাতন বন্ধ করা, 2. সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা এবং পুরুষতান্ত্রিক মানসিকতার অবসান ঘটানো। মাননীয় স্পিকার, এই সামষ্টিক বিষয়গুলো যদি আমরা সুরক্ষিত করতে না পারি তাহলে আমরা কোনোভাবেই নারীর ক্ষমতায়ন অরক্ষিত করতে পারবো না। মাননীয় স্পিকার, আমরা আজকে এসেছিলাম নারীদের ক্ষমতায়ন সুরক্ষিত কিভাবে করা যায় সেটি নিয়ে, সংরক্ষিত আসনে নির্বাচন দিয়ে নাকি সরাসরি নির্বাচনের মাধ্যমে সেটি নিয়ে আজকের বিতর্ক নারীর ক্ষমতায়ন সুরক্ষিত করতে। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলাম, ঠিক বুঝলাম না তিনি কোন মেকানিজমে সংরক্ষিত আসনে নির্বাচন করবে আর তার মাধ্যমে কিনা নারীর ক্ষমতায়ন সুরক্ষিত করবে। তবে এটা বুঝলাম মাননীয় স্পিকার তিনি ভাবিদের লড়াই দেখতে চান, তবে সেটা গুলশানে নাকি বরিশালে সেটাও ঠিক বলতে পারলেন না, কোনো উদাহরণ দিতে পারলেন না। বিগত সময়ে সংরক্ষিত আসনে নারী সাংসদরা এসে কি নারীর ক্ষমতায়নে কি ভূমিকা রেখেছে বা ভবিষ্যতে কি রাখবে তার এই উদাহরণমূলক যুক্তি খণ্ডনে তার ব্যর্থতা যে প্রমাণিত হচ্ছে, সেক্ষেত্রে নারী ক্ষমতায়নে সরকার দলের যে বিতর্ক একেবারেই টিকছে না তা বলাই বাহুল্য। দেখুন মাননীয় স্পিকার, 1972 সালেও নারীদের জন্য সংরক্ষিত আসনে 15টি আসন 10 বছরের জন্য করা হলেও 2025-এ এসেও কেন আপনার পুরুষতান্ত্রিক মন মানসিকতা নারীদের জন্য এখনো সংরক্ষিত আসনের কথা বলছে মাননীয় স্পিকার? তাহলে কি নারী ক্ষমতায়ন আপনি কিভাবে রাজনৈতিক ক্ষমতায়ন সুরক্ষিত করবেন? কারণ সংরক্ষিত আসন 50 বলুন বা 100 বলুন, সরাসরি নির্বাচন বলুন বা আনুপাতিক নির্বাচন বলুন, দিন শেষে সংসদে আসবে মাননীয় স্পিকার ওই 50 বা 100 সেট অলংকার মাননীয় স্পিকার, যা আসবে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের এমপি মন্ত্রীদের স্ত্রী। মাননীয় স্পিকার, এই যে হাসানুল হক ইনু ওনার স্ত্রী ছিলেন কিন্তু সংরক্ষিত নারী আসনে, কারণ তিনি প্রভাবশালী ছিলেন, তিনি এমপি ছিলেন জন্যই তার স্ত্রী আসতে পেরেছিলেন মাননীয় স্পিকার। তাহলে আমরা কি এটি বলতে পারি না যে এই সংরক্ষিত আসনে নারী এমপিরা বা নারী মন্ত্রীরা, সাংসদরা আসলে তাদের দিয়ে গান, কবিতা, স্তুতি হলেও নারীর ক্ষমতায়ন সুরক্ষিত হবে না? মাননীয় স্পিকার, আমাদের বাদ দিয়ে আমাদের নিয়ে কোনো সিদ্ধান্ত হবে না। আইপিসিডি সম্মেলনে বাংলাদেশ বেইজিং ঘোষণাপত্রে স্বাক্ষর করলেও আমরা দেখেছি মাননীয় স্পিকার আমাদের বাদ দিয়েই আমাদের নিয়ে আজকে সিদ্ধান্ত হচ্ছে। আজকে আমাদের প্রধান অতিথি রাশেদা কে চৌধুরী ম্যাম যখন আক্ষেপ নিয়ে বলেন জাতীয় ঐকমত্য কমিশনে কোনো নারী না থাকায় নারীর দাবির প্রতিফলন ঘটেনি, তখন আমাদের এটি শুধু হতাশই করেনি, আমরা ক্ষুব্ধ। জি মাননীয় স্পিকার, ম্যামের সাথে আমরাও ক্ষুব্ধ। আজকে ঐকমত্য কমিশনে আলোচনা হচ্ছে আসন 50 হবে কিনা 100 হবে, সরাসরি নির্বাচন হবে নাকি আনুপাতিক হবে মাননীয় স্পিকার, অথচ প্রতিটি রাজনৈতিক নির্বাচন কমিশনে এটি বলা উচিত ছিল, আলোচনা হওয়া উচিত ছিল প্রতিটি রাজনৈতিক দলে 33% নারী প্রতিনিধি থাকার কথা, সেটি কেন নেই? সেটি নিয়ে জবাবদিহিতা চাওয়া হচ্ছে না। আজকে আপনি নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলছেন কিন্তু সরাসরি নারী প্রার্থীরা কেন নির্বাচনে আসছে না সেটি নিয়ে আলোচনা হচ্ছে না মাননীয় স্পিকার। এ যেন ঘোড়ার আগেই গাড়ি জুড়িয়ে দেওয়া মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো আপত্তি জানিয়েছে, কিন্তু 100 আসনে তাদের আবার কোনো আপত্তি নেই, অথচ আজকে সরকারি দল বলতে পারলেন
পারেন না কোন 100 আসনে তারা কিভাবে নির্বাচনটি করবে, কত বছর পর তারা কি 100 আসনে 1200 আসনে আপনি 300 জনের মধ্যে 100ই করলে আপনি ঘূর্ণায়মান পদ্ধতিতে 12 বছর পরে পরে আপনি কি নির্বাচন করতে যাচ্ছেন, এটা তারা বলতে পারেন না। তারা যখন এই ফর্মুলাটি দেখাতে ব্যর্থ মাননীয় স্পিকার, তখন আমি আপনাকে একটি প্রস্তাব দেখাচ্ছি মাননীয় স্পিকার, সেটি হলো যে রাজনৈতিক দলগুলো 25টি বেশি আসনে নির্বাচন করবে, তাদের মধ্যে থেকে 1/3 নারী প্রতিনিধি থাকতে হবে, এটি বাধ্যতামূলক করতে হবে, তবেই নারীর ক্ষমতায়ন সুরক্ষিত হবে, নারীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হবে। মাননীয় স্পিকার, IPU এর উইমেন ইন পার্লামেন্টের প্রতিবেদন বলছে বাংলাদেশের নারী পার্লামেন্টারিয়ানের সংখ্যা 5 থেকে 8%, যেখানে কিনা রুয়ান্ডার মতো দেশে 63.8%, কিউবায় 55.7%, মেক্সিকোতে 50.2%। মাননীয় স্পিকার, তাহলে এই প্রতিবেদনটি আরো বলছে যে রাজনীতিতে নারীর কম অংশগ্রহণই নারীর ক্ষমতায়ন অরক্ষিত হওয়ার অন্যতম কারণ। আর সরকারি দল কিনা বলছে ভিন্ন কথা, তারা সংরক্ষিত খেলা খেলতে চাচ্ছে। আমরা এটির প্রতিবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার। আর আমি সবশেষে বলে যেতে চাই, এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী নেতাকে তার উত্থাপিত প্রস্তাবে আলোকে বক্তব্য প্রদান করবার জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী জিহান হোসেন রহাতকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, তারুণ্যের উন্মাদনা ভালো, কিন্তু এত অতিরিক্ত উন্মাদনা কিন্তু ভালো নয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দেখেন আজকের সংসদে দাঁড়িয়ে আমাদের বিরোধী দলীয় নেতা আজকের সংসদে দাঁড়িয়ে একেবারে বলেছেন যে সরাসরি নির্বাচনে ভাবিদের লড়াই কি বরিশালে হবে নাকি গুলশানে হবে সেটি তিনি জানতে চেয়েছেন। মাননীয় স্পিকার, ভাবিদের লড়াই না, এখানে আমাদের মায়েদের বোনেদের আমাদের মায়েদের বোনেদের লড়াই হবে মাননীয় স্পিকার। আমাদের শিক্ষিত যোগ্য গ্রহণযোগ্য যারা গৃহবধূ রয়েছেন তাদের লড়াই হবে আজকের এই সংসদে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই সংসদে সংরক্ষিত আসনের মাধ্যমে ভাবিরা নয়, আমাদের শিক্ষিত মার্জিত ধার্মিক শ্রেণীর এবং দেশপ্রেমিক মায়েরা উঠে আসবেন, বোনেরা উঠে আসবেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দেখেন আজকে তিনি হাসানুল হক ইনুর স্ত্রীর কথা বলেছেন, যিনি সংসদে সংরক্ষিত নারী আসনের কোটায় নির্বাচিত হয়েছেন। হ্যাঁ মাননীয় স্পিকার, আমরা এই কোটা বন্ধ করতে চাই, আমরা সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন চাই মাননীয় স্পিকার। তাহলে এই হাসানুল হক ইনুর স্ত্রীরা আর আসার সুযোগ পাবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দেখেন 33% নারী রাজনৈতিক দলে থাকার কথা তিনি আজকে বলেছেন এই সংসদে। মাননীয় স্পিকার, এটা কারা করবে? এই নারীদের এই আবার সংসদে আসতে হবে সরাসরি নির্বাচনের মাধ্যমে, এবং তারাই আওয়াজ তুলে বলবে আমরা 33% নারীর অধিকার রাজনৈতিক দলে নিশ্চিত করতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, নারীর প্রভাবের দ্বার উন্মোচন করার কথা বলে গেছেন তিনি, কাজী নজরুল ইসলামকে আজকে স্মরণ করেছেন যে অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। মাননীয় স্পিকার, আমরা এটা মানি যে অর্ধেক নারী করেছেন এবং অর্ধেক নরের অবদান, সেই নারীদের অবদানকে আমরা কখনো অস্বীকার করি না। সেই অস্বীকার না করার কারণেই আমরা বলতে চাই সরাসরি নির্বাচনের মাধ্যমেই এই সংসদে নারীদেরকে সুযোগ করে দিতে হবে সংরক্ষিত আসনে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দেখেন 87% নারীর নির্যাতনের কথা উল্লেখ করে গেছেন যে তারা গৃহে নির্যাতন হচ্ছেন, ধর্ষণের শিকার হচ্ছেন। হ্যাঁ মাননীয় স্পিকার, আমরা মানি সেটি 87% নারী নির্যাতনের শিকার হচ্ছেন। এই নারীদের নির্যাতন বন্ধের জন্য, এই নারীদের নির্যাতনের প্রতিরোধ করার জন্য মাননীয় স্পিকার, এই নারীদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য মাননীয় স্পিকার আমাদের প্রয়োজন সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের নিশ্চিত করা এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা, যাতে নারীরা এই নারীদের প্রতি আওয়াজ তুলতে পারে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দেখেন জাতিসংঘের যে রিপোর্ট রয়েছে SDG রিপোর্টে আমাদের যে নারীর ক্ষমতায়নের কথা উল্লেখ করা হয়েছে, সেই ক্ষমতায়নে যদি নারীর অধিকার নিশ্চিত করতে হয়, ক্ষমতায়ন নিশ্চিত করতে হয়, তাহলে নারীকে সুযোগ দিতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, লক্ষ্মীপুর 2 আসনের কথা একটু উল্লেখ করি। লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন স্বতন্ত্র কাজী শহীদ ইসলাম পাপুল। তিনি তার ওয়াইফকে টাকার বিনিময়ে 49তম সংসদীয় আসনে 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে কড়ি টাকা দিয়ে নির্বাচিত করেছিলেন। দুর্নীতির মাধ্যমে সেই পাপুল এখন কুয়েতের জেলে এবং সেই পাপুলের স্ত্রীও এখন বাংলাদেশের জেলে মাননীয় স্পিকার। দেখেন দুর্নীতি কিভাবে হয়, স্বামী স্ত্রীর রমরমা দুর্নীতি আজকে বাংলাদেশে শুরু হয়েছে, এবং এই বাংলাদেশের দুর্নীতির দ্বার যদি বন্ধ করতে চান, এই সেলিনা ইসলামকে যদি প্রতিহত করতে চান, এই পাপুলদেরকে যদি প্রতিহত করতে চান, তাহলে মাননীয় স্পিকার সরাসরি সংসদীয় আসনে সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন দিতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দেখেন আজকের এই সংসদে মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েকটি দাবি তুলে গেছেন, আমাদের দলীয় অবস্থান উল্লেখ করে গেছেন যে নারী সংরক্ষিত আসনে হলে কি নির্বাচিত, সরাসরি নির্বাচন না হলে কি হয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের দলীয় আনুগত্য, পরিবারতন্ত্র, পুরুষতান্ত্রিক রাজনৈতিক প্রভাব, জনসম্পৃক্ততা, নির্দিষ্ট এলাকার প্রভাব, সরকারি দলের নিজস্ব স্বার্থ হাসিল এবং নারী নেতৃত্বের বিকাশ এবং সর্বশেষ জনসম্পৃক্ততা এবং জবাবদিহিতার কথা মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই সংসদে দাঁড়িয়ে বলে গেছেন। আমরা আবারও বলতে চাই, এই সংসদে দাঁড়িয়ে আমরা বলে যেতে চাই যে সংরক্ষিত নারী আসনে যদি সরাসরি নির্বাচন হয়, তবেই নারীর অধিকার সুরক্ষিত হবে, নারীর অধিকার নিশ্চিত হবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের নারীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে।
এবার আমরা আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা সিফাত হোসেনকে তার বক্তব্য প্রদান করবার জন্য। সংরক্ষিত আসনে নির্বাচনের মাধ্যমে যে নারীরা সংসদে আসবে তারা রিয়েল পলিটিশিয়ান না, অনুগত কিছু নারী, প্রভাবশালী রাজনৈতিক পরিবারের কিছু নারীকে এই কোটা সিস্টেমে আনা হচ্ছে। এখানে বাস্তবিক অর্থে নারী ক্ষমতায়ন সুরক্ষিত হচ্ছে না। মাননীয় স্পিকার, নারী সরাসরি আসনের নির্বাচন নিয়ে বাংলাদেশ মহিলা কমিশনের বিবৃতি যখন এমন, তখন সরকারি দলের দুজনের বক্তব্য শুনে মনে হলো মায়ের চেয়ে বুঝি মাসির দরদ বেশি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। দেখুন মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী আর মন্ত্রী বারবার বলছেন সংরক্ষিত আসন 50 থেকে 100 করা হয়েছে, তাতে নাকি নারী ক্ষমতায়ন সুরক্ষিত হবে, অংশগ্রহণ বাড়বে। বলি ভাই, কোটা সিস্টেমের নির্বাচন মানে যাহাই লাউ তাহাই কদু, এটি আসলে আপনারা বুঝতে ব্যর্থ হয়েছেন। দেখুন মাননীয় স্পিকার, আমরা কি বলছি, সংরক্ষিত আসনে নারীদের ক্ষমতায়ন করতে হলে লিঙ্গ বৈষম্য কমাতে হবে, নারী নিপীড়ন বন্ধ করতে হবে, পুরুষতান্ত্রিক মানসিকতার অবসান ঘটাতে হবে, নারী শিক্ষার প্রসার করতে হবে, সরাসরি আসনে নারীর মনোনয়ন বৃদ্ধি করতে হবে, সামগ্রিকভাবে নারীর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। তাহলেই আপনি নারী ক্ষমতায়ন সুরক্ষিত করতে পারবেন। আজকে মাননীয় স্পিকার, নারীদের সংসদে আলংকারিকভাবে রাখা হয়েছে, বিভিন্ন সংসদীয় কমিটিতে নারীদের রাখা হয় কেবলমাত্র কোরাম পূরণের জন্য। এটাই কি নারী ক্ষমতায়ন মাননীয় স্পিকার? সংরক্ষিত আসন নির্বাচন হলে আদৌ কি এটি বদলাবে? না, কারণ দিন শেষে ওই নারী সংসদের অবজ্ঞাই করা হবে। আজকে রাজনৈতিক দলগুলো বয়েজ ক্লাবে পরিণত হয়েছে মাননীয় স্পিকার। এই বিষয়ে প্রশ্ন করলে ডক্টর শাহাদিল মালিক স্যার বলেন, সাধারণ আসনে নারীর মনোনয়ন বৃদ্ধি করলে নারীর ক্ষমতায়ন বাড়বে। আমরাও কিন্তু আজকে সংসদে সেই কথাটি বারবার বলছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বিগত নির্বাচনে 300 আসনে মোট প্রার্থী ছিল 1895 জন, অথচ নারী প্রার্থী ছিল 94 জন। 14টি দল মিলে মনোনয়ন দিয়েছিল 68 জন নারীকে। আবার 50টি আসনের শীর্ষ নেতারা তাদের আত্মীয় স্বজনদের সংসদে নিয়ে এসেছেন। আজকে যখন নারীদের নিয়ে এভাবে ছেলে খেলা হচ্ছে, তখন আপনি সরকারি দল ঠিক এভাবেই কি নারী ক্ষমতায়ন সুরক্ষিত করার কথা বলছেন? বুঝলাম না। দেখুন মাননীয় স্পিকার, আগে কি হতো, এ দলের আত্মীয় স্বজনরা সংসদে এসে গান শোনাতো। এখন সরকারি দলের দুজনের বক্তব্য শুনে মনে হলো এ দল আর বি দলের ভাবিরা লড়াই করে এসে যে কোনো এক দল গান শোনাবে। মাননীয় স্পিকার, ইউএনএপি বলছে বাংলাদেশের 51% বাল্যবিবাহ নারী ক্ষমতায়নের প্রধান বাধা। ঠিক কোন নির্বাচন দিয়ে আপনি এই বাধাটি দূর করবেন? নাকি এর জন্য প্রয়োজন পারিবারিক সামাজিক সচেতনতা? মাননীয় স্পিকার, আজকে কর্মক্ষেত্রে 16% নারী শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে, 26% নারী মানসিক আর 29% নারী যৌন নির্যাতনের শিকার হচ্ছে। এই সংস্কৃতি যদি আমরা বদলাতে না পারি, তাহলে নারী ক্ষমতায়ন অধরাই রয়ে যাবে। মাননীয় স্পিকার, আজকে সংখ্যাগরিষ্ঠ নারী দেশে যখন আপনি 5% আসনে নারীর মনোনয়ন দেওয়ার আহ্বান জানান, ঠিক জোর দিয়েও বলতে পারেন না, তখন নারীর ক্ষমতায়নের সংরক্ষিত আসন নির্বাচন করাকে নারীর প্রতি প্রয়োজন ছাড়া আর কিছুই বলা যাচ্ছে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন সুরক্ষিত করতে নারীর আয় বৈষম্য দূর করতে হবে, নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। আর সরকার বলছে সংরক্ষিত আসন নির্বাচনের কথা। কি হাস্যকর যুক্তি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বাস্তবতা হলো গ্লোবাল জেন্ডার গ্যাপের প্রতিবেদন অনুযায়ী অর্থনৈতিক অংশগ্রহণে নারীর জেন্ডার গ্যাপ 59%, আর পুরুষ নারীর বেতন বৈষম্য 35.8%। এটি যদি আপনারা দূর করতে না পারেন, তাহলে নারীর ক্ষমতায়ন সুরক্ষিত হবে না, সংরক্ষিত হবে না। নারী ক্ষমতায়নে বাংলাদেশ পেছনে হাঁটছে কিনা এমন প্রশ্নে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাশেদা কে চৌধুরী ম্যাম বলেন, নারী রাজনীতিতে 50% নারী প্রতিনিধিত্ব না থাকলে নারীরা পিছিয়ে যাবে। মাননীয় স্পিকার, আমরা কিন্তু আজকে সংসদে সেই কথাটি বারবার বলছি। আজকে নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, তা না হলে নারী ক্ষমতায়ন সুরক্ষিত হবে না, সংরক্ষিত হবে না। মাননীয় স্পিকার, সরকারি দল বারবার দাবি করছে 100 আসনে সরাসরি নির্বাচন হলেই নাকি আলাদিনের দৈত্য এসে নারীদের ক্ষমতায়নকে সুরক্ষিত করবে। কিন্তু সেই আলাদিনের দৈত্য আজ পুরুষতান্ত্রিক মানসিকতায় বাধা পড়েছে। মাননীয় স্পিকার, আজকে আমার গণপরিবহনে 94% বোন যৌন হয়রানির শিকার হচ্ছে। প্রতি বছর 5000-এর বেশি নারী ধর্ষণের শিকার হচ্ছে, 12,000-এর বেশি নারী নির্যাতন আর নিপীড়নের শিকার হচ্ছে। এখন এই নির্যাতিত আর নিপীড়িত নারীদের অধিকার রক্ষার জন্য সরকারি দল যখন খুঁজছে সংরক্ষিত আসনের নির্বাচনের কথা, তখন আমরা বলছি নারীকে অবারিতভাবে উঠতে দাও, নারী নিপীড়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলো। কারণ সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর সামাজিক রাজনৈতিক অধিকার নিশ্চিত ছাড়া আপনি কোনোভাবেই নারীর ক্ষমতায়নকে সুরক্ষিত করতে পারবেন না। মাননীয় স্পিকার, তাই আজকের সংসদে নারীর প্রতি অবজ্ঞার, নারীর প্রতি করুণার এই প্রস্তাবে বর্জনের দাবি জানিয়ে শেষে বলে দিতে চাই, কোন কালই একা হয়নি, জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী উপনেতা সিফাত হোসেনকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মাইমুনা বিনতে মাহবুবকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, বিতর্কের এই মহান মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আজকে আমাদের প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি হচ্ছে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। মাননীয় স্পিকার, আমার বিপক্ষ দলের প্রথম বক্তা এসে বলে গেছেন যে তারা বিগত বছরগুলোতে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে উন্নতির কথা বলতে চেয়েছেন, যে নারীর শিক্ষা, পুরুষতান্ত্রিক
পুরুষতান্ত্রিক সমাজ রোধ, কিন্তু বর্তমান যে সোসাইটি বা বর্তমানে যে সংস্কারাচ্ছন্ন যে বাংলাদেশ, সেখানে তাদের এই সিস্টেমগুলো ঠিক কতটুকু কার্যকর সেটা কিন্তু তারা বলে দিতে পারেনি মাননীয় স্পিকার। তাদের আজকের ডিবেটে আই ওয়াশ চিরা ভিজানো কথাই বেশি ছিল মাননীয় স্পিকার। তারা আসলে ডিবেটের ক্ষেত্র থেকে অনেক দূরে সরে গিয়ে ডিবেট করেছে মাননীয় স্পিকার। তাদের ডিবেট বহির্ভূত কথাই বেশি ছিল মাননীয় স্পিকার। তারা বলেছে যে তারা নিপীড়নের কথা বলছে, তারা নারীর নির্যাতনের কথা বলছে, তারা কর্মক্ষেত্রে বৈষম্যের কথা বলছে। মাননীয় স্পিকার, সংরক্ষিত আসনে যদি আমরা সরাসরি নির্বাচন দিয়ে যদি একটা শিক্ষিত জনগোষ্ঠীকে তুলে আনতে পারি, শিক্ষিত নারীদেরকে তুলে আনতে পারি, ঠিক তখনই তারা কথা বলবে কর্মক্ষেত্রে নারীদের সঠিক বা সুবিধা অধিকার পাওয়ার জন্য। মাননীয় স্পিকার, তাদের দলের দ্বিতীয় বক্তা এসে বলে গেছে যে তারা হচ্ছে ক্ষমতায়ন নিশ্চিত করবে এটা দিয়ে সেটা দিয়ে, কিন্তু ঠিক কতটুকু টাইম লাইনে তাদের এই ক্ষমতা নিশ্চিত হবে তার কোনো ব্যাখ্যা কিন্তু আমরা এখনো পাইনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা বলেছে যে তারা শিক্ষা নিশ্চিত করবে, তারা সামাজিক বাধা দূর করবে, তারা পরিবারতন্ত্র ঠিক করবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে 6 মাস পরে যে নির্বাচনটা হবে, তারা কি সেখানে নারীদেরকে ঘর থেকে তুলে নিয়ে প্রত্যক্ষ আসনে নির্বাচন করবে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, আমরা আজকে যে প্যারামিটারগুলো থেকে ডিবেটটা করছি সেটা হচ্ছে দলীয় আনুগত্য থেকে মুক্তি, পরিবারতন্ত্র ভাঙা, পুরুষতান্ত্রিক সমাজ থেকে মুক্তি, নির্দিষ্ট এলাকার প্রতিবন্ধকতা করা, সরকারি দলের স্বার্থ রোধ করা, নারীর নেতৃত্ব বিকাশ, নারীর সঠিক ক্ষমতায়ন নিশ্চিত করা, আন্তর্জাতিক ভাবমূর্তি রক্ষা করা। মাননীয় স্পিকার, সুস্পষ্টভাবে তাই বলতে চাই যে নারী আসলে ভোটে দাঁড়াবে, তারা একটা ইস্তেহার দিবে, এক্ষেত্রে একটা জনমত তৈরি হবে এবং যে গণতন্ত্র যে সেটা আসলে মাননীয় স্পিকার প্রতিষ্ঠা হবে। তারা এই পদ্ধতিটা বয়কট করে যাচ্ছে। মাননীয় স্পিকার, তাদের সম্পূর্ণ বিতর্কই ছিল আজকে ভঙ্গুর। তারা কোনো দেখে যেতে পারেনি যে নারীর ক্ষমতায়ন কিভাবে নিশ্চিত হবে, জনগণের ম্যান্ডেটটা আসলে কিভাবে আসবে। যেখানে গণতন্ত্র নেই সেখানে আসলে ক্ষমতায়ন সুরক্ষিত হয় না মাননীয় স্পিকার। তারা বলেছে যে নির্বাচন চায় না কিন্তু উন্নতি চায়, কিন্তু তারা একবারও বললো না যে উন্নতির পরে নির্বাচন চাই মাননীয় স্পিকার। তাহলে এখানে পুরুষতান্ত্রিক মানসিকতা কার, এটা আমরা সবাই বুঝতে পারছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। এক্ষেত্রে আমি বলতে চাই যে আজকে জোর দাবি জানাচ্ছি যে আমাদের এই সংসদে আমাদের প্রস্তাবটি গৃহীত হোক মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ সরকার দলীয় সংসদ সদস্য মাইমুনা বিনতে মাহবুবকে তার বক্তব্যের জন্য। এরপর যে আহ্বান জানাচ্ছি বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাইম হোসেনকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজ অনেক আশাহত হৃদয় নিয়ে মাননীয় স্পিকার এই মঞ্চে দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, ভেবেছিলাম বিতর্কগুলোতে আমরা অনেক প্রশ্নের উত্তর পাবো। মাননীয় স্পিকার, আমার প্রশ্নগুলো হলো সংরক্ষিত আসনে কিভাবে কোন প্রক্রিয়ায় সরাসরি নির্বাচন হবে তার কোনো ব্যাখ্যা কিন্তু আজকে সরকার দল দিতে পারেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের যে আপত্তি তার কিভাবে নিরসন করবে তা কিন্তু তারা বলতে পারে নাই। মাননীয় স্পিকার, নারী ক্ষমতায়নের সাথে সংরক্ষিত আসনের কতটুকু সম্পর্ক তারা কিন্তু বলতে পারে নাই। মাননীয় স্পিকার, কোনো উদাহরণ আছে কিনা যার মাধ্যমে আমরা জাস্টিফাই করতে পারবো যে সংরক্ষিত আসনে যে এমপিরা আছে তারা নারী ক্ষমতায়নের কাজ করে। মাননীয় স্পিকার, বিতর্কের এই পর্যায়ে এসে যখন সরকার দল আজকের বিতর্কের ডিমান্ড যুক্তিতর্ক উদাহরণ দিয়ে প্রমাণ করতে পারে না, আজকে আমার প্রশ্নগুলো উত্তর দিতে পারে না, তখন তাদের বিতর্ক যে আজকে তাসের ঘরের মতো ভেঙে গেছে মাননীয় স্পিকার তা বলা বাহুল্য। মাননীয় স্পিকার, উমেন এম্পাওয়ারমেন্টের 5টি ফ্যাক্ট ওয়ার্ল্ড ভিশনের কথা বলেছে মাননীয় স্পিকার। এগুলো হলো নারীর সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, ইকোলজিক্যাল, পলিটেকনিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড অ্যাক্সেস টু এডুকেশন। মাননীয় স্পিকার, কিন্তু আজকের সংসদে নারী ক্ষমতায়নের এই ক্রাইটেরিয়ার কথাগুলো আমরা বলছি মাননীয় স্পিকার। হ্যাঁ, নারী ক্ষমতায়নের এই ক্রাইটেরিয়ার কথা মাননীয় স্পিকার আজকে আমরা বলছি। আর তুলনামূলক যুক্তি খণ্ডনে সরকারি দল সংরক্ষিত আসনে নির্বাচনের কথা বলেছে, কিন্তু কিভাবে তারা নির্বাচন করবে, কোন প্রক্রিয়ায় নির্বাচন করবে তার কোনো প্রমাণ, উদাহরণ, ব্যাখ্যা এবং যুক্তি দিতে পারে নাই। তাই আজকের সংসদে তাদের এই প্রস্তাবটি টিকছে না, তার বলার বাকি রাখে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা জুলাই আন্দোলন দেখেছি মাননীয় স্পিকার। জুলাই আন্দোলনের সবার আগে ছিল আমার বোনেরা, নারীরা। মাননীয় স্পিকার, আমার বোনের রক্ত জুলাইকে অগ্নিদণ্ড বানিয়েছে মাননীয় স্পিকার। আজকে আমার বোনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আজকে যখন আমি দেখি ঐক্যমত্য কমিশন নারীর এই রাজনৈতিক দলের বৈঠকগুলোতে নারীর আজকে যখন দেখি নারীকে বাদ দিয়ে নারীর সিদ্ধান্ত নেওয়া হয়, ঠিক তখন তারা কোন প্রক্রিয়ায় নারী ক্ষমতায়ন করবে আমার বোধগম্য হয় না। সরকারি দল আপনি এই কথাটা আরো সুস্পষ্ট হয় তখন যখন আজকের এই সংসদের প্রধান অতিথি রাশেদা কে চৌধুরী ম্যাম বলেন নারীর রাজনৈতিক ক্ষমতায়নের মূল বাধা পুরুষতান্ত্রিক মানসিকতা। হ্যাঁ মাননীয় স্পিকার, আজকে এই পুরুষতান্ত্রিক মানসিকতা দূর করতে হবে মাননীয় স্পিকার, না হলে কখনোই নারীর ক্ষমতায়ন সুরক্ষিত করা হওয়া যাবে না। মাননীয় স্পিকার, যেই দেশে পোশাক শিল্পের 60 ভাগের বেশি কর্মী নারী, যেই দেশে 50 ভাগের বেশি ভোটার নারী, যেই দেশে মেডিকেল শিক্ষার্থী 63% নারী, সেই দেশে ঠিক কোন যুক্তিতে আপনি নারীকে শুধু সংরক্ষিত আসনে রাখতে চান আমার বোধগম্য হয় না মাননীয় সরকারি দল। আজকে এই উত্তরগুলো আপনারা দিয়ে যাবেন যে আপনারা কোন বিবেকে নারীকে আজকে শুধু সংরক্ষিত আসনে কোঠাবদ্ধ করে রাখতে চান। আমরা চাচ্ছি নারীকে ছেড়ে দিন, নারীকে সংরক্ষিত আসনে কোঠাবদ্ধ করে রাখবেন না। নারীকে কোঠাবদ্ধ করে রাখার জন্য তৈরি করা হয় নাই মাননীয় স্পিকার। আমরা
আজকে সরকারি দলের আসারে গল্প শুনলাম, এখন আমরা কিছু তুলনামূলক পরিসংখ্যান আপনাকে দেখাই। মাননীয় স্পিকার ডেমোক্রেসি ইন্টারনেটটা বলছে নারী ক্ষমতায়ন হবে সংরক্ষিত নারী তুলনায় যখন সরকারি নির্বাচিত নারী হবে তখন 73.6% ভূমিকা বেশি পালন করবে। তাহলে এটা দ্বারা তো প্রমাণিত হলো যে নির্বাচনের মাধ্যমেই, শুধুমাত্র নির্বাচনের মাধ্যমেই যদি হয় তাহলে আপনাদের কথা কিন্তু এখানে টিকছে না। মাননীয় স্পিকার, এখন আমি বলবো আমাদের বাংলাদেশের সংবিধানের কথা। বাংলাদেশের সংবিধানের 28-2 অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্র জনজীবন সমগ্র নারী ও পুরুষের সমান অধিকার লাভ করবে, অথচ কাজের গরু কিতাবে থাকলেও গোয়ালে কিন্তু নেই। মাননীয় স্পিকার, আজকে রাষ্ট্র, সমাজ, পরিবার সর্বত্র মাননীয় স্পিকার আজকে নারী অবহেলিত, আজকে নারী নির্যাতিত। মাননীয় স্পিকার 33% নারী, যেখানে সরকারি দলে অর্ধেক তো দূরের কথা, 33% নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে না, সেখানে আপনারা কিভাবে শুধুমাত্র সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীর ক্ষমতায়ন সুরক্ষিত করবেন আপনারা কিন্তু বলে যেতে পারেননি। মাননীয় স্পিকার, নতুন ইতিহাস লিখতে হবে। মাননীয় স্পিকার, আজকে এই সংসদে কিরণ স্যারের সংসদে রাশেদা ম্যামকে পাশে নিয়ে নতুন ইতিহাস লিখতে হবে, যে ইতিহাসে নারী অধিকারের কথা বলা থাকবে, যে ইতিহাসে নারীর লাঞ্ছনা হবে না, বঞ্চনা হবে না সেই কথা লেখা থাকবে, যে ইতিহাসে পুরুষতান্ত্রিক সমাজের কথা লেখা থাকবে না, যে ইতিহাসে আজকে সরকার দলের কথা লেখা থাকবে না। মাননীয় স্পিকার, তাই আজকে এই সরকার দলের প্রস্তাবটি ঘৃণা বর্জন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে নারীর ক্ষমতায়ন সুরক্ষিত হবে, এই বিষয়ের ছায়া সংসদে আমরা আমাদের আজকের যুক্তি খণ্ডন পর্বে আবারও দুই দলের দলনেতার কাছ থেকে আরও কিছু শুনে নিতে চাই, এবং সে কারণে সর্বপ্রথমে আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদে যুক্তি খণ্ডন পর্বে মাননীয় বিরোধী দলনেতা নুরি সুলতানা নূপুরকে পুনরায় তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে আমাকে পুনরায় ফ্লোর প্রদানের জন্য। আজকে সরকারি দলের বিতর্কের সারমর্ম হলো যে বাঁশের চেয়ে কঞ্চি বড়। আমার বোধগম্য হয় না যেখানে আমরা বলছি যে সরাসরি প্রত্যক্ষ ভোটে নারীরা রাজনীতিতে আসুক, নারীর ক্ষমতায়ন সুরক্ষিত হোক, তারা কিনা সেই পুরুষতান্ত্রিক মানসিকতা, দ্বিচারিতা নিয়ে পড়ে আছে, সংরক্ষিত আসন নিয়ে পড়ে আছে। আমরা বলছি সংরক্ষিত আসন বাদ দেন ভাই, আসেন আমরা সরাসরি নারীদের নিয়ে আসি রাজনীতিতে। মাননীয় স্পিকার, আজকে বিতর্কটি হচ্ছে নারী ক্ষমতায়ন নিয়ে। আজকে তারা বলল সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন করলেই নাকি নারীর ক্ষমতায়ন সুরক্ষিত হবে। কিভাবে সেটি আমরা বুঝতে পারলাম না। আর তাদের বক্তব্য হলো সংরক্ষিত আসনে যদি নির্বাচন করি তাহলে নারীর ক্ষমতায়ন সংরক্ষিত হবে। এখন প্রশ্ন হলো প্রত্যক্ষ নির্বাচনে সরাসরি নারীরা নির্বাচিত হলে আসলে কি নারীর ক্ষমতায়ন অরক্ষিত হবে, সুরক্ষিত হবে না? মাননীয় স্পিকার, যেখানে কিনা এই জুলাই আন্দোলনে, কোটা বিরোধী আন্দোলনে নারীরা সবার আগে অগ্র ভূমিকা পালন করেছে। মাননীয় স্পিকার, তারা আজকে এই প্রশ্নের উত্তর দিতে পারলো না। এই সংরক্ষিত আসন নির্বাচন কিভাবে হবে, কোথায় হবে, ঠিক কোন অনুপাতে কোন আসনগুলো করবে, এটার উত্তর দিতে পারলো না। মাননীয় স্পিকার, তারা আজকে এই প্রশ্নের উত্তর দিতে পারলো না। এই যে রাজনৈতিক দলগুলোর আপত্তি বা সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনে তাদের পুরুষতান্ত্রিক মন মানসিকতা, সেটি সরকারি দল কিভাবে দূর করবে, যেটি আজকে প্রধান অতিথিও বলছেন। তারা আজকে এটি বলতে পারলো না। মাননীয় স্পিকার, নারী যে নির্যাতনের শিকার হচ্ছে সেটি সংরক্ষিত আসনে কোন আসন নির্বাচন দিয়ে দূর করবে তারা আজকে এটি উত্তর দিতে পারলো না। আর প্রিয় অধ্যাদেশে যেখানে 90 অনুচ্ছেদে বলা হচ্ছে রাজনৈতিক দলের 33% নারী সদস্য রাখতে হবে, যেটি নেই, তারা কেন এটির জবাবদিহিতা করতে পারলো না? এই প্রশ্নগুলোর উত্তর যখন তারা দিতে পারলো না মাননীয় স্পিকার, তখন আমরা বলছি ডেমোক্রেটি ইন্টারন্যাশনাল দেখাচ্ছে সংরক্ষিত নারী আসনে সাংসদের তুলনায় যারা সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসছে যে নারীরা, তারা নারীর ক্ষমতায়নে 73.6% বেশি ভূমিকা রাখে। এক্স্যাক্টলি মাননীয় স্পিকার, আজকে বিষয়টি কি, জায়গাটি কোথায়? নারীর ক্ষমতায়ন সুরক্ষিত করা সরাসরি নির্বাচনে নাকি সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনে, এটি আমার বিরোধী সরকারের দলটা বুঝতে পারছে না। মাননীয় স্পিকার, আজকে আপনারা বারবার সংরক্ষিত কথাটি বলে নারীদের আমাদের সমাজে যে সাব স্ট্যান্ডার্ড বা দ্বিতীয় শ্রেণীর নাগরিক ধরে নিচ্ছেন, এটি কি তার প্রমাণ হয় না যে আপনারা পুরুষতান্ত্রিক নারীত্বকর পরিচয় দিচ্ছেন? আজকে দেখুন মাননীয় স্পিকার, আজকে জাতীয় ঐকমত্য কমিশনে কোনো নারী প্রতিনিধি নেই। আমাদের প্রধান অতিথি ম্যাম সেটি নিয়ে ক্ষুব্ধ, আমরাও ক্ষুব্ধ। আজকে নারীকে বাদ দিয়ে আপনি নারীকে নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, সেটি সমাজে এক্সিস্ট করবে না, সাস্টেন করবে না। মাননীয় স্পিকার, আজকে যখন নারীরা 300 আসনের মধ্যে, যেখানে যদি আজকে সরাসরি নির্বাচন দিয়ে আপনি 100 আসনে নারী আনতে পারেন, তাহলে নারী নিপীড়ন বন্ধ হবে, নারীর ক্ষমতায়ন সুরক্ষিত হবে। নারীর ক্ষমতায়ন সুরক্ষিত করার লক্ষ্যে মাননীয় স্পিকার, আপনাকে আমি জোর দাবি জানিয়ে যাচ্ছি আজকে যেন এই প্রস্তাবটি কোনোভাবেই সংসদে গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকে ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মোহাম্মদ আবু জুবাইরকে ওয়াইন্ড আপ সেশনে পুনরায় তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবারও বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমার বিরোধী দলের সব বক্তারই বক্তব্য শুনে আমার মনে হলো তিনি আজকে বিতর্কের মশুনি ধরতে পারেননি। এখানে স্পষ্টভাবে লেখা আছে সংরক্ষিত নারী আসনের নির্বাচন ও নারীর ক্ষমতায়ন নিয়ে। মাননীয় স্পিকার, মোশন ছিল সংরক্ষিত নারী আসনের সরাসরি নির্বাচন হলেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। মাননীয় স্পিকার, তারা আজকে মশুনি ধরতে পারেননি। মাননীয় স্পিকার, তিনি বললেন যে আমরা নাকি বাঁশের চেয়ে কঞ্চির কথা বেশি বলেছি। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই তিনারাই বাঁশের চেয়ে কঞ্চি বড় কথা বলছেন। তার কারণ হলো মাননীয় স্পিকার, তিনারা এখন পর্যন্ত এই সংরক্ষিত 50টি আসনে সরাসরি নির্বাচনের আয়োজন করতে পারেননি, তিনারা 300 আসনে যাচ্ছেন। মাননীয় স্পিকার,
সরাসরি নির্বাচন চায় তারা। মাননীয় স্পিকার, আমরা এখন পর্যন্ত 50টি আসনে আমরা সরাসরি নির্বাচনের আয়োজন করতে পারিনি, এখন পর্যন্ত এটা নিশ্চিত করতে পারিনি। আমরা এটা যখন নিশ্চিত করতে পারবো তখন মাননীয় স্পিকার আমরা বুঝতে পারবো যে আসলে 300 আসনে সরাসরি নারী নির্বাচনে যাওয়ার যোগ্যতা সম্পন্ন হয়েছে কিনা। মাননীয় স্পিকার তিনারা বলেছেন যে নির্বাচন পদ্ধতির কথা। দেখুন, নির্বাচন পদ্ধতি কিভাবে হবে? সংরক্ষিত বর্তমানে 50টি আসন রয়েছে, এই 50টি আসন আপনি যদি ভাগ করেন কিভাবে হবে? টোটাল 6টি, একটি আসনের বিপরীতে 300 আসনের মানে 6টি আসন মিলে একটি আসন হবে, এভাবেই হয়তো নির্বাচন হবে। এভাবে যখন নারীরা আপনার নির্বাচনে অংশগ্রহণ করে, সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হয়ে এই সংরক্ষিত নারী আসনে আসবেন, তারপরে মাননীয় স্পিকার এভাবে কিছু বছর যাওয়ার পরে আমরা তখন বুঝতে পারবো যে না, আসলেই সরাসরি 300 আসনে নির্বাচন দেওয়ার যোগ্য আমরা বাংলাদেশ হয়েছে। মাননীয় স্পিকার তিনারা বলেছিলেন যে তিনারা সংরক্ষিত নারী আসন চান না। মাননীয় স্পিকার 1972 সালে সংরক্ষিত নারী আসন দেওয়াই হয়েছিল নারীদেরকে এগিয়ে আনার জন্য। মাননীয় স্পিকার তিনারা এটাকে এখনো কোটা হিসেবে মনে করছেন। আমরা এটাকে কোটা হিসেবে মনে করছি না। কেন? এই জন্য যে আমার এই দেশে 50টি নারীর অধিকার নিশ্চিত করার জন্য 50টি আসন দেওয়া হয়েছে এবং 50টি আসনে সরাসরি যদি নির্বাচন হয় তাহলে সেটার কোটা থাকে না। মাননীয় স্পিকার, সেখানে নারীরা নারীদের সাথে প্রতিনিধিত্ব করবে। আর তিনারা যে পদ্ধতি দেখিয়ে গেছেন সেখানে পুরুষের সাথে নারীরা প্রতিনিধিত্ব করবে, যেটার বাস্তবপূর্ণ আমরা প্রমাণ এখন পর্যন্ত পাইনি। মাননীয় স্পিকার, যখন সরাসরি নির্বাচন হবে, যখন জনগণ ভোট দিবে, তখন কি মাননীয় স্পিকার মমতাজের মতো মানুষকে জনগণ ভোট দিবে? মাননীয় স্পিকার, কখনোই না। মাননীয় স্পিকার, অবশ্যই শিক্ষিত মার্জিত ব্যক্তিকে ভোট দিতে হবে এবং যখন সরাসরি নির্বাচিত হয়ে এখানে আসবেন তার জন্য অবশ্যই তাকে এই বিষয়গুলো অর্জন করতে হবে। মাননীয় স্পিকার, 15 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আরেকটি বিষয় দেখিয়ে যেতে চাই লাস্ট, যে দেখেন সমকালের প্রকাশিত জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের জন্য মানববন্ধন এবং র্যালি করছেন নারী মানবাধিকার কর্মীরা। মাননীয় স্পিকার, তিনারা কিসের জন্য তাহলে এই সংরক্ষিত আসনগুলোতে সরাসরি নির্বাচনের জন্য তিনারা আন্দোলন করছেন, যেখানে আপনারা এখনো সরাসরি এখানে নির্বাচন দেওয়ার পরিস্থিতি তৈরি করতে পারেনি? তাই মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে নারীর অধিকার রক্ষার জন্য এবং নারীর অধিকার সুরক্ষিত হওয়ার জন্য, সেটা দীর্ঘস্থায়ী হওয়ার জন্য আজকের এই সংসদে যেন আজকের প্রস্তাবটি গৃহীত হয়, তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ এই সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, এটি আমাদের আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় হিসাবে দাঁড়িয়েছে। সেটি সংরক্ষিত নারী আসনে নারীর নির্বাচনের প্রার্থী কত হবে, প্রার্থিতা পদ কিভাবে নিয়োগ দেওয়া হবে, সব কিছু মিলিয়েই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে কথা বলছিলাম। সংরক্ষিত নারী আসনে বিদ্যমান যে ব্যবস্থা, সেটি কিন্তু প্রকৃত অর্থে নারীকে তার মূল্যায়ন করবার ক্ষেত্রে একটা বাধা তৈরি করে। এটি একটি সিলেকশন, এটি একটি মনোনয়ন, যে মনোনয়ন পদ্ধতির মাধ্যমে জনগণ কিন্তু তার কাঙ্ক্ষিত যে নেতৃত্বকে তৈরি করবার ক্ষেত্রে তারা তাদের বাছাইকৃত ব্যক্তিকে ভোট দিতে পারে না। তারা দক্ষতা, জনপ্রিয়তা, যোগ্যতা কোনো কিছু দেখবার কোনো সুযোগ ভোটারদের থাকে না। সে কারণে এটি একটি রাজনৈতিক কৃপার মাধ্যমে কিন্তু আমরা এই সংরক্ষিত নারী আসনে আমরা নির্বাচিত হবার ঘটনা কিন্তু দেখতে পাচ্ছি এবং সে কারণে আমরা মনে করে থাকি এই সংরক্ষিত নারী আসনে যে নির্বাচন না করে যে আমরা সিলেকশন দিচ্ছি, সেটি নারীর যে ক্ষমতায়ন, সে ক্ষমতায়নের পুরোপুরিভাবে পূর্ণতা অর্জন করতে পারছে না। এবং গণতান্ত্রিক যে পন্থায় ভোটের পদ্ধতি, জনগণের যে অধিকার, জনগণদের যোগ্য ব্যক্তিকে ভোট দিবে, তাদের যে মাপকাঠির মাধ্যমে তারা বেছে নিবে জনপ্রিয় ব্যক্তিকে, সেটি করবার সুযোগ কিন্তু জনগণের থাকছে না বলে আমরা মনে করি এটি গণতান্ত্রিক পন্থায় একটি পূর্ণতা না পাওয়ার একটি ব্যবস্থা কিন্তু আমাদের চলমান রয়েছে। সংরক্ষিত নারী আসনে সবসময় একটা কথা বলা হয় যে এটি হচ্ছে সংসদের 50 সেট অলংকার। এখন এই যে 50 সেট অলংকার যে সংসদে বলা হতো, এটি কি নারীদের জন্য কোনো সম্মানজনক ছিল নাকি এটি নারীদের জন্য সম্মানজনক নয়? আমি বলতে চাই যে এই সংরক্ষিত নারী আসনে 50 সেট অলংকারকে বসিয়ে রেখে নারীর অধিকার সুরক্ষা করা সম্ভব নয় এবং ক্ষমতায়ন বাস্তবায়ন করা সম্ভব নয় এবং নারীকে মর্যাদাপূর্ণ করা সম্ভব নয়। সে কারণে এই 50 সেট অলংকারের যে কথিত কথাটি রয়েছে, সেই কথিত কথাটিকে আমরা কিভাবে এখন আমাদের এই সংসদ থেকে দূর করতে পারি, 50 সেট অলংকারের পরিবর্তে আমরা সরাসরি নির্বাচনের মাধ্যমে কীভাবে আসতে পারি, সেটির একটা প্রেক্ষাপট আমাদেরকে দেখতে হবে। আমরা বিগত নির্বাচনে দেখেছি যে এই 50 সেট অলংকারের মধ্যে বেশিরভাগই তারা হাতে তালি দেওয়া বা হানা ভোট দেওয়া ছাড়া তাদের আর কোনো কাজ সেখানে ছিল না। এদের মধ্যে অনেকে মাইক্রোফোনের ব্যবহার জানত না,
দেখা গিয়েছে এই 50 অলঙ্কার এমনকি অনেক এমপিদের মধ্যে ছিল যারা স্ক্রিপ্ট দেখে তারা বক্তব্য দিতে গিয়ে কিন্তু হাত পা কাঁপাকাঁপি গলা কাঁপাকাঁপি শুরু হয়ে যেত, মনত বক্তব্য দিতে গিয়ে ছেড়ে দেবে কাইন দেবাচ্ছে এমন একটা অবস্থার মধ্যে দিয়ে তারা সংসদে নির্বাচিত হয়ে 2024 বিশেষ করে সংসদের সদস্যরা তারা তাদের অবস্থানকে ব্যাখ্যা করেছে। সুতরাং সংসদের নারী আসনের যে নির্বাচন, নারী আসনের যে সংরক্ষিত আসন, সব পদ্ধতিকে আমাদেরকে এখন রিপেয়ার করার সময় আসছে। আমরা সংসদে এই অবস্থা দেখতে চাই না যখন স্পিকার বলল আপনি এই বিষয়ের উপর বক্তব্য রাখেন, দেখা গেল তিনি ধান বানতে শিবের গীত শুরু করে দিলেন। সেই কারণের জন্য আমরা হাতে তালি দেওয়া এই সংসদ সদস্যদেরকে বা হানার ভোট দেওয়া শুধুমাত্র এই সংসদ সদস্যদেরকে আমরা সংসদে দেখতে চাই না। 2024 সালের নির্বাচনে আমরা কি দেখেছি, সেখানে ক্ষমতার প্রভাব খাটিয়ে 25-30 কোটি টাকা পর্যন্ত সেখানে এই নারী সংসদ সদস্যদেরকে মনোনয়ন দেবার ক্ষেত্রে আমরা অভিযোগ কিন্তু গণমাধ্যমে আমরা দেখতে পেয়েছি। এবং অন্যদিকে আমরা এটাও দেখেছি যে দলের নেতা নেতৃত্বকে ম্যানেজ করে পরিবারতন্ত্রকে ব্যবহার করে সেখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই ধরনের সুযোগের মধ্যে দিয়ে আমরা মনে করি জাতীয় সংসদ তাদের সক্ষমতা হারাবার ক্ষেত্রে বড় একটা উদাহরণ তারা তৈরি করেছিল। আমরা অনেক সময় দেখেছি বিগত জাতীয় সংসদগুলোতে একটা কিনলে একটা ফির মতো একটা অবস্থা ছিল। জিএম কাদের সাহেব তিনি জাতীয় পার্টি থেকে এমপি হলেন, এমপি হয়ে তিনি তার বউকে আবার জাতীয় পার্টিতে নমিনেশন দিয়ে শরীফা কাদেরকে তিনি আবার মহিলা এমপি তৈরি করে দিলেন। আবার আমরা দেখেছি হাসানুল হক ইনু সাহেব তিনি জাসদ থেকে নিজে এমপি হলেন এবং তার স্ত্রীকে একটা কিনলে একটা ফির মতো তিনি আবার জাসদ থেকে নমিনেশন দিয়ে আফরোজা হক রিনাকে তিনি মহিলা এমপি তাকে বানিয়ে দিলেন। আমরা যদি দেখি রাশেদ খান মেনন তিনি একাদশ জাতীয় সংসদে নিজেও নির্বাচিত হলেন, অন্যদিকে তার সহধর্মিণী লুৎফুন্নেসা খানকেও তিনি কিন্তু আবার মহিলা সংসদ সদস্য হিসেবে নির্বাচন করলেন। এবং আমরা লক্ষ্মীপুর 2 আসনে যদি আমরা সেই পাপুলের কথা ধরি, সেই পাপুল একদিকে অর্থের বিনিময়ে নির্বাচিত হয়ে গেল, অন্যদিকে তিনি অর্থের বিনিময়ে নিজের স্ত্রীকেই কিন্তু আবার মহিলা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে নিয়ে আসলেন। এটি কিন্তু আমাদের সংসদের সৌন্দর্যকে আমরা বাড়াতে পারি না। সে কারণে আমরা মনে করি যে এই যে জাতীয় সংসদে যারা আসছিলেন সে সময় তারা কি সংবিধান বুঝতেন, তারা কি আইন কানুন বুঝতেন, যেতে দেশের নিয়ম কানুন তারা বুঝতেন, তারা মাইক্রোফোনের ব্যবহার বুঝতেন, তারা কিভাবে বক্তব্য দিত স্পিকারের নর্মসগুলি বুঝতেন, তারা কি পয়েন্ট অফ অর্ডার, পয়েন্ট অফ ইনফরমেশন, পয়েন্ট অফ প্রিভিলেজ এই জিনিসগুলি জাতীয় সংসদে তারা শিক্ষা দীক্ষা গ্রহণ করে কি সেখানে তারা গিয়েছেন। সুতরাং এই জাতীয় সংসদে এই নারী এমপিদের নিয়ে যে সমালোচনা, সেই সমালোচনা দূর করবার জন্য আমাদেরকে সরাসরি নির্বাচন, তাদের ক্ষমতায়ন সেগুলি করবার কথা কিন্তু আলোচিত হচ্ছে। এখন সংবিধান সংস্কার এবং নির্বাচন ব্যবস্থা কমিশনের পক্ষ থেকে পৃথক পৃথক সুপারিশ করা হয়েছিল যে 50টি আসনে নির্বাচনের পরিবর্তে 100টি আসনে সরাসরিভাবে যাতে নির্বাচন করা যায়, সেই সুপারিশ কিন্তু সংবিধান সংস্কার এবং নির্বাচন ব্যবস্থাপনা কমিটি রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটি হচ্ছে গিয়ে রাজনৈতিক দলগুলো এখানে ঐক্যমতে আসতে পারেনি। আজকে যে প্রধান রাজনৈতিক দল যদি বলি, বিএনপি বলি, জামায়াতে ইসলাম বলি, এনসিপি বলি, ইসলামিক দলগুলো বলি, বাম রাজনৈতিক দলগুলো বলি, তাদের সাথে নারী নেত্রীদের সংলাপের মাধ্যমে যদি একটা আউটকাম পাওয়া যায়, তাহলে সেটার মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের যে নারী যে অধিকারের কথা বলছি, নারীদের সংরক্ষিত আসনের পরিবর্তে তাদের আসন সংখ্যা বৃদ্ধি করে নির্বাচনের কথা বলছি, সেটিকে বাস্তবায়ন করা আমাদের জন্য আরও বেশি সহজ হয়ে যাবে। আমরা তাই বলতে চাই। তবে একটা দুঃখজনক বিষয়, সেটি হচ্ছে বারবারই আলোচনা এসেছে, ঐক্যমত কমিশন অনেক কাজ করেছে, সেই ঐক্যমত কমিশনে কি একজন নারী সদস্য বাংলাদেশের মধ্যে পাবার কোনো সুযোগ ছিল না? তারা বলছেন যে আমরা তো রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছি 33% নারীদের আমরা নমিনেশন চাই, আমরা মনে করি যে 50 থেকে একজন সরাসরি নির্বাচন হোক। কিন্তু এটি আমাদের দুর্ভাগ্য, যেখানে অর্ধেক পুরুষ অর্ধেক নর নারী বাংলাদেশে বলা হচ্ছে, সারা পৃথিবীতেই বলা হচ্ছে, সেখানকার মধ্যে বাংলাদেশের মতো এরকম নারীর আধিক্য একটি দেশে ঐক্যমত কমিশনে যখন একজন নারী বা দুজন নারীকে আমরা সেখানে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে দেখতে পাই না, তখনই কিন্তু আমাদের প্রশ্ন জাগে যে নারীরা যে প্রশ্ন উত্থাপন করেছে আমাদের সরাসরি নির্বাচন, আমাদের নির্বাচনের প্রার্থিতার পদ বাড়ানোর জন্য, মনোনয়ন পদ্ধতিকে পরিবর্তন করবার জন্য, তখন কিন্তু আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগে যে এই জায়গাটায় আমরা ঐক্যমত কমিশনকে তাদের যে দায়বদ্ধতার জায়গায়, সেই দায়বদ্ধতার জায়গায় আমরা তাদেরকে মনে করি তারা কিছুটা হলেও সেখানে তাদের নারী সদস্যদেরকে অন্তর্ভুক্ত করার দরকার ছিল আমরা মনে করে থাকি। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে শুধুমাত্র যে জাতীয় সংসদে বা সংসদে আমরা সরাসরি নির্বাচন করে নারীকে ক্ষমতায়ন করতে পারবো, সেটিও কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে। শুধু এই প্রসঙ্গটা না উত্থাপন করে আমরা আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক নানা কাঠামোর কিন্তু পরিবর্তনের মাধ্যমে নারীকে ক্ষমতায়ন করবার জন্য আমাদের সরাসরি নির্বাচনের পাশাপাশি অন্য অন্য যে অনুষঙ্গগুলোকে, সেই অনুষঙ্গগুলোকে আমাদেরকে অবশ্যই যুক্ত করতে হবে। আমি আমার বক্তব্য শেষ করলাম। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আমাদের আজকের ছায়া সংসদের সম্মানিত প্রধান অতিথি, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী আপাকে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য প্রদান করবার জন্য। অনেক ধন্যবাদ ডিবেট ফর ডেমোক্রেসির হাসান আহমদ চৌধুরী কিরণ। সংরক্ষিত নারী আসন, এটা হচ্ছে একটা প্রেমিস। আরেকটা হচ্ছে সরাসরি নির্বাচন।
আরেকটা হচ্ছে নারীর ক্ষমতায়ন। এখন ক্ষমতায়ন তো খালি অংশগ্রহণ দিয়ে হয় না, অংশীদারিত্ব লাগে, খালি পার্টিসিপেশনে হয় না, পাওয়ার লাগে। সেই সংরক্ষিত নারী আসন করলে আমরা হয়ে যাব, মানে ক্ষমতায়িত হয়ে যাব, এটা ভাবছি কেন? এবং সরাসরি দিলে ক্ষমতায়িত হয়ে যাব, এটারও চিন্তা ভাবনা আমাদের তো অনেক দূর যেতে হবে। এখন কি হয়েছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, যেটা গত 50, 54, 55 বছরে যেটা হয়েছে, নারী কিন্তু অংশগ্রহণের দিক থেকে অনেক এগিয়ে এসছে। এই মুহূর্তে বাংলাদেশে ক্ষুদ্র ঋণ বোধহয় মাঠে আছে, ক্যাশ ইকোনমি যেটাকে বলা হয়, 20,000 কোটি টাকার উপরে। সেটার চালিকা শক্তি কারা? নারী। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজে যেটা বলেন। তারপরে ক্ষুদ্র উদ্যোক্তা, 6 লাখের উপরে এই মুহূর্তে নারী ক্ষুদ্র উদ্যোক্তা কাজ করছেন, মাঠে ময়দানে খেতে খামারে। এই যে আমাদের কি ইমিউনাইজেশন প্রোগ্রাম, চালিকা শক্তি তো নারী ছিল। টিকাদান কর্মসূচির সাফল্য, নিউ ইয়র্ক সিটিতে যতটুকু না আছে যে প্রপোর্শন, তার চেয়ে বেশি বাংলাদেশের টিকাদানের সার্থকতা। নারী মায়েরা নিয়ে এসছেন বাচ্চাদেরকে টিকাদান কেন্দ্রে। এই সমস্ত কাজে কর্মে কিন্তু নারীর অংশগ্রহণ এই মুহূর্তে আমাদের যেটা আছে যে ফরেন এক্সচেঞ্জ, কোথায় নেই নারী? বা আমরা যদি গার্মেন্টস বলি, আমরা যদি চা শিল্প বলি, ওষুধ শিল্প বলি, জুতা তৈরির সব জায়গায় তো নারী। কিন্তু ওই কথাটা বোঝাতে চেষ্টা করছি যে অংশগ্রহণটা যথেষ্ট নয়, অংশীদারিত্ব। সেইখানে সংসদে আমরা এই অংশীদারিত্বটা আনতে পারবো কিনা, এটা আমাদের ভেবে দেখা দরকার। সেটা সংরক্ষিত আসনে নাকি সরাসরি নির্বাচনে। এখানে একটা কথা কিরণ বলেছেন যে নারী আন্দোলন অত্যন্ত ক্ষুব্ধ, দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি, আমাদেরকে ঐকমত্য কমিশনের কথাটাই বলা হয়েছিল যে তাদের সাথেই যেন যোগাযোগ করি, আমরা তাদের সাথেই দেন দরবার করি। কিন্তু যে কমিশন নারীবিহীন বয়েজ ক্লাব হয়ে গেছে, সেই কমিশনে আমরা বলেছি শুরুতে 95 সালে কায়রোতে বিশ্ব জনসংখ্যা সম্মেলনে একটা কথা বলা হয়েছিল, সবকটি সরকার এগ্রি করেছে, বেজিংয়ে এগ্রি করেছে, নারীকে বাদ দিয়ে নারীর বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়। কিন্তু আমরা তো নিচ্ছি, নারীকে বাদ দিয়েই ওনারা দয়া করে 5 থেকে 7%। এটা এত বছর পরে এটা কি দয়া দাক্ষিণ্যের বিষয় হলো নারীর জন্য? সংরক্ষিত করব না সরাসরি করব, কিন্তু কি করে এটা রাজনৈতিক দলগুলো বলতে পারেন জানি না। তার মানে হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি তো বদলায়নি। রাজনৈতিক সংস্কৃতি যতক্ষণ না বদলাবে, চিন্তা ভাবনায় পুরুষতান্ত্রিক, আমি পুরুষের বিরুদ্ধে সংগ্রাম বলবো না, এটা পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে নারীর সংগ্রাম, সেই জায়গায় কিন্তু আমরা খুব একটা এগোতে পারিনি। এই যে সুরক্ষিত হবে বলছি, সেটাও তো প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। আমাদের সংবিধানে আছে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সমানাধিকার প্রতিটি মানুষের। যখনই ধার্মিক কথাটা বলি, আমরা কি একটা বিশেষ শ্রেণীকে বাদ দিয়ে দিচ্ছি? এই প্রশ্নটা এসে যায়। সবার ধর্ম তো তার নিজের, এইটা দিয়ে কিন্তু আমরা কোড অফ কন্ডাক্ট আমাদের হয় না আমাদের সংসদে, এটা আমাদের সংবিধান সম্মত নয়। এই জায়গাটাতে একটু অনুরোধ করব। তারপরে যেটা এসছে যে আমরা মাত্র গাছ পুঁতেছি, 54 বছরেও কি বৃক্ষটা বাড়েনি? আমরা কি নারীর ক্ষমতায়নের জায়গায় 55 বছর আমরা কি যেতে পারবো না? সেই জায়গায় কেন সরাসরি নয়, এই কথাটা। এবং বারবারই বলবো, জুলাইয়ের স্বপ্নটা তো ছিল বৈষম্য দূর করা। সবার আগে তো রোকেয়া হলের মেয়েরাই মাঠে নেমেছিল, অথচ অবাক হয়ে লক্ষ্য করলাম জুলাই সনদের মধ্যেও কিন্তু নারীর উল্লেখ নেই। অবাক হয়ে লক্ষ্য করলাম ঐকমত্য কমিশন, বয়েজ ক্লাব, আরও সবগুলা কমিশনে, আমরা নারী কমিশন ছাড়া সবগুলাতে দেখবেন নারীর তো প্রতীকী অংশগ্রহণ। এই জায়গার থেকে আমরা সরে আসতে চাচ্ছি, সরাসরি কোনো প্রতীকী, কোনো টোকেনিজম না, সর্বত্র। কিন্তু যেটা হয়ে গেছে যে একটা কথা বলা হয়েছে সরকারি দল থেকে, আর্থিক প্রতিবন্ধকতা, মানি মাসল পাওয়ার ছাড়া এইখানে যারা আছেন বলতে পারবেন কোনো নারী জিতে আসতে পারবে? পারবে না। যতই আমরা ট্যাক্স দেই, কেন
রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে যে স্বাধীনভাবে নারীরা সংসদে কথা বলতে পারেন না। তবে প্রশ্নটা ওখানে থেকে যায় যে সংরক্ষিত নাকি সরাসরি। এই সংরক্ষিত আর সরাসরির মধ্যে এটা আমরা আশা করেছিলাম যে এটা দলগুলো একটা জায়গায় আসবেন, রাজনৈতিক দলগুলো, কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি একটা বিষয়। একটা বলা হয়েছে আমাদেরকে যে আপনারা তো আসেননি আমাদের কাছে। এমন সব রাজনৈতিক দলকে আহ্বান জানানো হয়েছে মতামত দেওয়ার জন্য, আমরা জীবনে চোখেও দেখিনি, নামও জানি না। ছোট ছোট কতগুলো, তাহলে বাংলাদেশের 51% জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন এমন কাউকে কি ডাকা গেল না? তো এই ধরনের গ্রুপকে কি ডাকা গেল না? এইখানেই আমাদের একটা বড় প্রশ্ন, এবং আমরা সেখানেই একটা হোঁচট খেয়েছি। হোঁচট খাওয়ার পরেই নারী আন্দোলনের পক্ষ থেকে প্রায় 70-80টা সংগঠন, যাদের সাথে আরও অনেকে কাজ করেন এবং মাঠে ময়দানে যাদের কাজ আছে, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করে একটা ন্যূনতম সিদ্ধান্তে আসতেই হবে আমাদের। কারণ তারা যদি না ডাকেন আমাদেরই যেতে হবে। সেটা কিভাবে যাব সেটা নারী আন্দোলন কর্মীরা ঠিক করবেন। ঘেরাও করে যাব নাকি আপনাদের মাধ্যমে তুলে ধরব নাকি আমরা সরাসরি যাব। তবে আমাদের কাছে যে কিছুটা সিগন্যাল এসছে, মেসেজ এসছে যে ন্যূনতম কিছু দাবি দাওয়া পেশ করেন, যে আমরা যেটা পরিবর্তন করতে পারিনি, আশা করছি নতুন প্রজন্ম এটা ইতিবাচকভাবে পরিবর্তনের ধারাটা নিয়ে আসবেন তারা। সেটাই ওই জায়গায় আমার প্রত্যাশাটা থাকবে। আবারও কৃতজ্ঞতা, আবারও ধন্যবাদ। এই নতুনদের দেখে আমি নিজেই উজ্জীবিত, তো সেজন্য সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা থাকলো। ভালো থাকবে। আমাদের যে প্রস্তাবটি, সে প্রস্তাবটি হচ্ছে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে নারীর ক্ষমতায়ন সুরক্ষিত হবে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে হ্যাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হ্যাঁ বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। নারীর ক্ষমতায়ন সুরক্ষিত করতে করণীয় নিয়ে আয়োজিত আজকের ছায়া সংসদে প্রস্তাবিত যে বিষয়টি, এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। যেহেতু এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে, তাই বলতে হচ্ছে আজকের ছায়া সংসদে হাজা যুক্ত হয়েছে, হাজা যুক্ত হয়েছে এবং হাজা যুক্ত হয়েছে। হাজা যুক্তের কারণে আমরা আমাদের আজকের প্রতিযোগিতার সরকারি দল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে বিজয়ী বলে ঘোষণা করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত নারীর ক্ষমতায়ন সুরক্ষিত করতে সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে এই ছায়া সংসদ দেখলেন। আপনাদের সবাইকে আমাদের আগামী আয়োজন, আগামী সংসদ দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানেই শেষ করছি।